আমরা এবার চলে আসছি ঠিক তার পরের চ্যাপ্টারে, যেখানে রয়েছে আমাদের, আমরা দেখলাম যে আগের চ্যাপ্টারে কিভাবে আমাদের এই কি বলবো লেটার মুঘল মানে পরবর্তী মুঘল যুগে আস্তে আস্তে হায়দ্রাবাদ, অযোধ্যা, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে মহীশূরের উত্থান ঘটলো। আর ঠিক তার পরের স্টেপে আমি বলে রেখেছিলাম যে এবার বাংলাটাকে আলাদা করে পড়াবো, কারণ বাংলারও একটা ভূমিকা রয়েছে। এবার এই বাংলার ভূমিকা পড়তে গেলে তোমাকে আগে জানতে হবে যে কিভাবে এটা সম্ভব হয়েছিল। সেটা হচ্ছে এই 1717 সালে তোমরা নিশ্চয়ই জানো আমাদের মুঘল বাদশাহ ফারুক শিয়ারের সময় স্বাধীন আমাদের নবাবী বাংলা স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেন কে করেছিলেন? আমাদের হচ্ছে মুর্শিদ কুলি খান। মনে রাখবে, তাহলে মুর্শিদ কুলি খান প্রতিষ্ঠা করলো ফারুক শিয়ারের সময়, এবং সে একেবারেই স্বাধীন নবাবী শুরু করে দিল বাংলায়। এবং দেখা গেল যেটা সেই মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যুর পরে তার উত্তরাধিকার যিনি হয়েছিলেন, তার কন্যার হাজবেন্ড মানে তার জামাতা, যার নাম ছিল হচ্ছে সুজাউদ্দৌলা। তাহলে এরপরে এলো হচ্ছে সুজাউদ্দৌলা, এবং সুজাউদ্দৌলার পরে যিনি এলেন তিনি হচ্ছেন সরফরাজ খান। ঠিক আছে, সরফরাজ খান। এদের যে প্রতিষ্ঠা হলো এবং এদের যে অ্যাক্টিভিটিটা চলতে শুরু করলো, সেটা চলতে চলতে আমরা দেখতে পেলাম যে আমাদের সুজাউদ্দিন এবং সরফরাজ খাঁয়ের চেয়েও শক্তিশালী নবাব যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে আলীবর্দী খাঁ। এবং আলীবর্দী খাঁ, এটা তোমরা জানবে যে 1740 থেকে 1756, তার সময় সবচেয়ে বড় সংকট ছিল কোনটা? সবচেয়ে বড় সংকট ছিল বাংলায় আমাদের কিসের আক্রমণ? বর্গী আক্রমণ। ঠিক, এবং এই বাংলায় বর্গী আক্রমণ সামলাতে গিয়েই তিনি মারাঠাদের সঙ্গে একটা শত্রুতা করে বসেন, এবং যদিও সেই শত্রুতা বেশ কিছু টাকার মূল্যে বাৎসরিক টাকা দেওয়ার ফলে উনি মুক্তি পেয়েছিলেন। কাকে? রঘুজি ভোঁসলেকে যখন বার্ষিক 12 লক্ষ টাকা উনি দিলেন, তখনই মারাঠা এর চৌথের হাত থেকে উনি রক্ষা পেয়েছিলেন। যাই হোক, এরপরে ইংরেজদের কোণঠাসা করে রেখেছিলেন, ঠিক যেরকম ভাবে মুর্শিদ কুলি খাঁ করেছিলেন, যে বাংলায় থাকলে তাকে বিনা শুল্কে বাণিজ্য করতে দেওয়া হবে না, 1। 2 নম্বর, কোনো দুর্গ নির্মাণ করা যাবে না এবং ট্যাক্স দিয়েই তাকে বাণিজ্য করতে হবে। এই ধারাটা বজায় রেখেছিল তাদের পরবর্তী উত্তরপুরুষ, মানে হচ্ছে আমাদের সিরাজদৌল্লা ছিলেন অ্যাকচুয়ালি আলীবর্দী খাঁয়ের আমাদের ছোট মেয়ে, ঠিক আছে, আমিনা বেগমের ছেলে। এবং এই আমিনা বেগম মানে আমাদের আলীবর্দী খানের যে ছোট মেয়ে, যে হাজবেন্ড, সে কে ছিল? আমিনা বেগমের হাজবেন্ড ছিল আমাদের আলীবর্দীর দাদার ছেলে। আলীবর্দীর দাদার নাম ছিল হাজী আহমেদ। হাজী আহমেদের ছেলের নাম কি ছিল? আমাদের জৈনুদ্দিন আহমেদ। মনে রাখবে, জৈনুদ্দিন আহমেদ। এবং এইবারে দেখো, এই জৈনুদ্দিন আহমেদের পুত্র আর আমিনা বেগমের পুত্র সিরাজদৌল্লা সিংহাসনে আরোহণ নিয়েই একটা বড় রকমের দ্বন্দ্ব ছিল। কারণ ঘসেটি বেগম, যে কিনা আলীবর্দীর বড় মেয়ে ছিল হচ্ছে ঘসেটি বেগম, এবং ঘসেটি বেগমের যে তোমার কি বলবো, ঘসেটি বেগমের যিনি ছেলে ছিল, ঠিক আছে, সেই ছেলেকেই সিংহাসনে বসাতে চেয়েছিল বেশ। এবং ঘসেটি বেগম যে দেওয়ান ছিল একটা বড় অঞ্চলে, সেটা আবার একজনকে দিয়ে করাতো, এবং তার হোসেন কুলি খান বোধহয় খুব সম্ভবত তার যে হাজবেন্ড ছিল, সেও কিন্তু তোমার কি বলবো ঘসেটির কথাতেই চলতো। আর যে মধ্যম কন্যার নাম আমি মনে করতে পারছি না, এখানে দেওয়া আছে, দেখে নেবে বোর্ডে। সে মধ্যম কন্যার যে ছেলে ছিল শওকত জং, সে ছিল আমাদের এই কি বলবো সিরাজের একটা শত্রু, এবং তাকে
তার বিদ্রোহ সিরাজকে দমন করতে হয়। তা সিরাজ শুরুতেই যখন এরকম একটা পরিস্থিতি দেখেছিলেন, 1756 সালে সিংহাসনে বসে মাত্র 15 মাস রাজত্ব করেছিলেন, তখন সিরাজ এটা ঠিক করে নিয়েছিলেন যে তার পরের পরিকল্পনা মানে তাকে কি করতে হবে, এবং সিরাজ এই পরিকল্পনা নিয়ে কাজ করতে গিয়ে যেটা করেছিলেন সেটা ভালো করে মনে রাখবে যে তিনি 1700 তোমার কি বলবো ওই 56 সালের মধ্যেই উনি ঘসেটি বেগমকে পুরোপুরি নজরবন্দি করেছিলেন মতিঝিল প্যালেসে, ঠিক আছে। এবং এটাও জানবে সিরাজ সিংহাসনে বসা মাত্রই ইংরেজদের সঙ্গে একটা বিরোধ শুরু হয়ে যায়। কিরকম বিরোধ শুরু হয়ে যায়? আমরা যেখানে দেখি যে সিরাজ বসা মাত্র ইংরেজদের কতগুলো মানে কার্যাবলী যেটা তার খুব খারাপ লাগে, যেমন দেখা যাচ্ছে যে সিরাজ তার কি বলবো তার অ্যাম্বাসাডার মানে তার রাজদূত নারায়ণ দাসকে যখন পাঠালো তখন নারায়ণ দাসকে অপমান করে রোজার ড্রেক পাঠিয়ে দিল কোথায়? কলকাতায়। 1 2 নম্বর, সিরাজ বলল যে তার বিরাট ভাজন ব্যক্তি রাজবল্লভের ছেলে কৃষ্ণদাসকে কেন ড্রেক কলকাতায় আশ্রয় দিয়েছে, তাকে হ্যান্ড ওভার করা হোক। নাম্বার 3, কোনো রকম পারমিশন না নিয়ে কেন দুর্গ তৈরি করছে। নাম্বার 4, কেন বিনা শুল্কে বাণিজ্য করবার চেষ্টা করছে। আর সিরাজ যে সিংহাসনে বসলো, নাম্বার 5, সেখানে সিরাজকে কোনো রকম নজরানা দেওয়া হয়নি, কোনো রকম নজরানা দেওয়া হয়নি। সেই জন্য সিরাজ কি করলেন? সঙ্গে সঙ্গে শুরু করলেন আমাদের কি বলবো ইংরেজদের বিরোধিতা, এবং ইংরেজদের এগেনস্টে যুদ্ধ করার জন্য পুরো দল নিয়ে চলে গেলেন আমাদের কলকাতায়। কলকাতায় গিয়ে বেশ কিছু দেখলেন ইংরেজ ফলতা অলরেডি পালিয়ে গেছে খবর পেয়ে, এবং রোজার ড্রেক পরাস্ত হলেন, কোনো রকম ভাবেই বাধা বা প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। সিরাজ এই কলকাতার নাম নিজের দাদুর নামে রাখলেন হচ্ছে কি আমাদের আলীনগর, এবং একই সঙ্গে মনে রাখবে এখানে আমাদের সিরাজের মনোনীত প্রার্থী যার নাম ছিল আমাদের কি বলবো মানিকচাঁদ, তাকে কলকাতার দায়িত্ব বা আলীনগরের দায়িত্ব দেওয়া হলো, ঠিক আছে, মনে থাকবে। এবং আমাদের ওই কোম্পানির কর্মচারী মিস্টার হলওয়েলের বর্ণনা অনুযায়ী সিরাজ ফিরে যাওয়ার সময় কলকাতাতে 18 ফুট ইন্টু 14 ফুট 14 ফুট 10 ইঞ্চির একটা ঘরে 146 জন ইংরেজকে বন্দি রেখেছিল, তাতে 123 জন মারা যায় সাফোকেশনে, আর 23 জনের মধ্যে যিনি বেঁচে ছিলেন তিনি হচ্ছেন আমাদের ওয়ারেন হেস্টিংস, মনে থাকবে। এবং তাদেরকে আমাদের ফিরিয়ে নিয়ে আসা হয়, এরা বেঁচে যান। এরপর যেটা হয়, সিরাজ যখন ফিরে আসলেন সঙ্গে সঙ্গে খবর পেলেন যে রবার্ট ক্লাইভ তোমার কি করেছে। রবার্ট ক্লাইভ তোমার কলকাতায় ম্যাড্রাস থেকে ফিরে এসে অনেক টাকার উৎকোচ দিয়ে মানিকচাঁদের কাছ থেকে পুরোপুরি কলকাতা আবার নিজের করে নিয়েছে, ঠিক আছে। এরকমই একটা দুর্গ দখল অমুক তমুক সব করে নিয়েছেন। তখন সিরাজ তৈরি হতে যাচ্ছেন যে ইংরেজদের উচিত সাজা দেবেন, ঠিক সেই সময় তার কাছে একটা উড়ো খবর আসে যে আহমদ শাহ আবদালি আমাদের লুণ্ঠন করতে আসছে কি কলকাতা, এবং আলটিমেটলি দেখা গেল কি আহমদ শাহ আবদালি কলকাতা লুণ্ঠন করতে আসছেন না। এদিকে যখন এই খবরটা আসছেন না তখন অনেক দেরি হয়ে গেছে। সিরাজকে কেউ বুদ্ধি দিল যে এখন আপনার জলে কুমির ডাঙা ব্যাগের মতো অবস্থা, তাই আপনি আমাদের জলের কুমিরকে শান্ত রাখুন ডাঙার বাঘের সঙ্গে লড়াই করতে। তাহলে জলের কুমিরকে ইংরেজরা তখন বলল, উনি চলে গেলেন, গিয়ে বললেন যে আমি আর যুদ্ধ চাই না, আপনাদের কি কি চাই, এইখানে বিনা শুল্কে বাণিজ্য করতে চান, করতে সুযোগ দিয়ে দিচ্ছি, আপনারা দুর্গ তৈরি করুন, ঠিক আছে, কলকাতার টেরিটরি আপনাদের, ঠিক আছে, কিন্তু যখন আমি ইংরেজদের সঙ্গে এই আফগানদের সঙ্গে যুদ্ধ করব তখন আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। যখন উনি ফিরে গেলেন দেখলেন যে আদৌ আসছে না, পুরো ভুয়ো খবর। তখন সিরাজ তৈরি হলো যুদ্ধের জন্য, এবং যারই ফলশ্রুতি ছিল হচ্ছে এই আমাদের কি বলবো প্রথম বলবো না পলাশির যুদ্ধ। 23শে জুন 1757 সালে পলাশির যুদ্ধ হয়। এবার এই পলাশির যুদ্ধের একটা ষড়যন্ত্রের একটা পার্ট আছে। আগে তো ঘরের ষড়যন্ত্রটা বলে দিলাম, সিরাজের তোমার মাসি ঘসেটি বেগম, ঠিক আছে, তার পুত্র, আমার মধ্যম পুত্র এই মেজ মাসির যে ছেলে সে বিদ্রোহী হয়েছিল। এদিকে রাজবল্লভ কৃষ্ণদাস আগেই বিদ্রোহী হয়ে বসেছিল, এই বিদ্রোহী নয় তোমার ষড়যন্ত্রকারী ছিল। তার সঙ্গে আমাদের যোগ দিল কারা? যোগ দিল হচ্ছে রানী ভবানী, রাজা কৃষ্ণচন্দ্র, ইয়ার লতিফ, ঠিক আছে, রায় দুর্লভ, রাজবল্লভ তো ছিল, তার সঙ্গে ছিল হচ্ছে আমাদের জগৎ শেঠ, স্বরূপচাঁদ আর মহাতাব, আর স্বরূপচাঁদ জগৎ শেঠ। তাহলে একটা পরিক্রমা তৈরি হয়ে গেল। শেষে অ্যাডমিরাল ওয়াটসন, লিউইস ক্র্যাফটন এবং রবার্ট ক্লাইভ
তিনজনে মিলে কলকাতায় বসে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের শেষ যার সঙ্গে ফাইনাল করে ফেললেন তিনি হচ্ছেন মির্জাফর। মির্জাফর যদিও প্রথম দিকে রাজি হয়নি, মির্জাফরকে অনেক রকমভাবে প্রলোভন দেখিয়ে 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 ওরা রাজি করিয়েছিল। এবং আলটিমেটলি প্রধান ষড়যন্ত্রকারী হচ্ছে দুজন, রবার্ট ক্লাইভ এবং মির্জাফর। আর অন্যান্য ষড়যন্ত্রকারী বললে যে নামগুলো বললাম, ইয়ার লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, ঠিক আছে, এরা মনে থাকবে। আর বাইরের থেকে সাপোর্টের কথা বললে রানী ভবানী আর হচ্ছে আসবে, ওর নামটা কি, রাজা কৃষ্ণচন্দ্র। এবার দেখো এই ক্ষণঘটার এই যুদ্ধটা যখন বাঁধলো 23শে জুন 1757, তখন আমাদের সত্যি কথা বলতে গেলে অ্যাডমিরাল ওয়াটসন বা রবার্ট ক্লাইভ যুদ্ধে একেবারেই প্রথম দিকে পেরে উঠছিল না। এখানে সিরাজের পক্ষে গোলন্দাজ বাহিনীর হেড মীর মদন, আরেকজন গোলন্দাজ বাহিনীর হেড তার নাম ছিল সিনফ্রে, সে ফরাসি, ঠিক আছে। তারা বীর বিক্রমে যুদ্ধ করেছিল এবং যুদ্ধ করার পরেও আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বর্ষা এসে যাওয়াতে হঠাৎ করে একটা গোলা মীরমদনের সামনে এসে পড়ে এবং মীরমদন সেখানে তার দেহে আগুন ধরে যায় এবং তিনি আর আগুনের হাত থেকে বাঁচতে পারেন না, অনেকটাই অংশ পুড়ে যায় এবং মারা যায়। তখন মোহনলাল যে পদাতিক বাহিনীর হেড, তাকে মীরমদন অনুরোধ করে যে আপনি সিরাজকে খবর দিন, নবাবকে খবর দিয়ে অশ্বরী বাহিনীর প্রধান সেনাপতি মির্জাফরকে নামাতে বলুন। তখনই তিনি বলেন যে বৃষ্টির মধ্যে যুদ্ধ করবো কি করে। তখন সিরাজ উটের পিঠে উঠে পালিয়ে যায়। পালিয়ে যেতে গিয়ে সিরাজ ওখান থেকে মেকআপ নিয়ে নেন এবং সেখান থেকে যখন ভাগীরথী নদীর তীরে যখন যাচ্ছেন নৌকোটা করে, তখন ওই জুতোটাকে চেঞ্জ করতেই ভুলে গিয়েছিলেন এবং তাতে ধরা পড়ে যান এবং তাকে নিয়ে আসা হয় রাত্রিবেলা 11টার সময়। এবং সেইখানে আমাদের মিরনের যে কি বলবো সুপারি কিলার ছিল, যার নাম ছিল হচ্ছে তোমার মোহাম্মদী বেগ, তাকে একটার পর একটা স্ট্র্যাপ করে মেরে ফেলে। খুব সম্ভবত 23শে জুন নিয়ে এসেছিল, 7ই জুলাই মেরে ফেলেছিল আমাদের কাকে, সিরাজকে। সিরাজের স্ত্রী যে লুৎফান্নিসা, সে তখন কোম্পানির লোকেদের কাছে অনুরোধ করে তাকে যেন না মারা হয়। তার দুটো মেয়ে আছে, দুই মেয়ের বিয়ে দেখে যাওয়ার তার খুব শখ এবং গ্র্যান্ট করা হয়, ঠিক আছে। এবং সিরাজের পরে সিংহাসনে যিনি বসলেন আমাদের মির্জাফর। মির্জাফর তো সবই পাইয়ে দিয়েছে। এবার মির্জাফর যখন সিংহাসন পাইয়ে দিয়েছে, সবকিছু পাইয়ে দিয়েছে ইংরেজদের, তখন তিনি আমাদের 24 পরগনাটা দিয়ে দিলেন ইংরেজদের হাতে, ঠিক। এবং তার সঙ্গে একটা মোটা টাকার গিফট উনি ইংরেজদের কোম্পানির কর্মচারীদের হাতে তুলে দিলেন। এবার যখন মির্জাফর নবাব পদে বসলো, ঠিক সেই সময় আরম্ভ হলো গন্ডগোল। কি গন্ডগোল হলো? তখন বলা হলো যে আপনি কি করে নবাব হলেন, আপনার নবাবই বৈধ নয়, ঠিক আছে, আপনার বৈধ নয়, একটা ষড়যন্ত্রের ফলে আপনি বসেছেন। এবার যে দুজন এটাকে নিয়ে সরব হলো তারা ছিল কে, চুনিলাল আর মণিলাল, ঠিক আছে, না চুনিলাল মণিলাল না, সরি ভুল করলাম। একটা হচ্ছে মেদিনীপুরের শাসনকর্তা রামনারায়ণ, ঠিক আছে, তারপরে রামনারায়ণের সঙ্গে রামরাম সিং এবং আমাদের কি বলবো ফতেচাঁদ আর হচ্ছে রাজবল্লভ, এরা সবাই মিলে বিরোধিতা করলো কিন্তু কোনো কাজ হলো না। এবার দেখা গেল 1759 সালটা খুব রিমার্কেবল ইয়ার। কেন? ওই বছরটা স্মরণীয়। সেই সময় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো কলকাতার এই কলকাতা বলবো না, বাংলার বাণিজ্যটা নেবার জন্য যুদ্ধ করলো, ঠিক আছে। এই যুদ্ধ করতে গিয়ে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেরে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিদারার যুদ্ধে, যে বিদারার যুদ্ধে দারুণ পারফর্ম করেছিলেন রবার্ট ক্লাইভ। এবার আমাদের কোম্পানির পরবর্তী যিনি গভর্নর, তার নাম ছিল কি, ভ্যানসিস্টার, সে দাবি করলো এগুলো সব মির্জাফরের কারসাজি, মির্জাফর আমাদের সঙ্গে থাকতে চাইছে না, তাই গোপনে ডাচদের সঙ্গে ষড়যন্ত্র করেছে। কিন্তু কোম্পানির দুই হোমরা চোমরা লোক, একজন প্রিভিয়াস তোমার কি বলবো গভর্নর রবার্ট ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংস, দুজনই দাবি করলো যে কোথাও যেন ভুল হচ্ছে, মির্জাফরের মতো এত বিশ্বাসী লোক আমরা কোথাও পাবো না, মির্জাফরে ঠিক আছে, মির্জাফরের জায়গার কোনো লোককে যেন না দেখা হয়। কিন্তু ভ্যানসিস্টার অনড় থাকে। এদিকে 1760 সালে ক্লাইভকে ফিরে যেতে হয়, মির্জাফরের আশা শেষ হয়ে যায়। তখন মির্জাফরের জামাই মীর কাসিমকে সিংহাসনে বসান ভ্যানসিস্টার এবং উনি মনে করতে থাকেন যে এটা হলো একটা সাহসী সিদ্ধান্ত। দেখা যাক কিরকম সাহসী সিদ্ধান্ত। 1760 থেকে 1763 3 বছর মীর কাসিম ছিলেন। 1760 সালে মির্জাফর চলে গিয়েছিলেন, এটাও বলেছিলাম। মীর কাসিম যখন এলো তখন মানে মেঘনা চাইতেই জল, কিরকম ব্যাপার, কোম্পানির লোকেদের গিফট আর গিফটে ভরিয়ে দিয়েছিল। 32,780 পাউন্ড টাকার গিফট খালি দিয়েছিল।
25 লক্ষ টাকা ক্যাশ দিয়েছিল হচ্ছে ওই সেনাবাহিনী আর সেনাপতির মধ্যে, ঠিক আছে। এবং আমাদের বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামের পুরোপুরি কি বলবো, যেটাকে আমরা বলি দেওয়ানিটা ওদের হাতে তুলে দিয়েছিলেন, যে আপনাদের 3টে দেওয়া হলো, সব রেভিনিউ আপনাদের। তাহলে মির্জাফর আগে দিয়েছিল কেবলই মাত্র 24 পরগনা, এবারে 3টে দিল। এই 3টে জায়গা মেলালে তো 24 পরগনা থেকে বড় হয়। তখন ম্যানচেস্টার বললো, দেখেছো আমার সিদ্ধান্ত কোনো ভুল না, ঠিক কথা, বেশ ভালো কথা। প্রথম 2টো বছর মীর কাসিম ওদের একদম ভাসিয়ে নিয়ে গেল আনন্দের বন্যায়। ঠিক তারপরেই মীর কাসিম তার নিজের রূপ ধরলো। 1762 সালে কোনো পারমিশন না নিয়ে ক্যাপিটাল ট্রান্সফার করলো আমাদের কোথায়, আমাদের মুর্শিদাবাদ থেকে নিয়ে গেল হচ্ছে মুঙ্গেরে। বেশ, মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নেওয়ার পরে উনি একটা অস্ত্রাগার তৈরি করলেন, উনি একটা দুর্গ নির্মাণ করলেন। অস্ত্রাগার দুর্গ নির্মাণটা যখন করছে তখনও কোনো পারমিশন নেয়নি। তারপর এই মীর কাসিম অস্ত্রাগার দুর্গ নির্মাণ করার পরে সমস্ত একচেটিয়া ব্যবসাগুলো নিজের নামে করতে আরম্ভ করলেন। বিশেষ করে সিলেটের চুনের ব্যবসা উনি করলেন। এবং তারপর উনি কি করলেন, কোম্পানির তোমার লোক যারা হচ্ছে রেভিনিউ কালেক্ট করে, চুনিলাল আর মণিলালকে উনি চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। বেশ, এবং তারপরে চুনিলাল মণিলালকে বরখাস্ত করার পরে 26 লক্ষ টাকা বার্ষিক রাজস্ব দিয়ে উনি কি করলেন, মোগল বাদশাহ শাহ আলম টু এর কাছ থেকে উনি ফরমান নিয়ে এলেন যে উনি বৈধ একজন নবাব, ইংরেজদের দ্বারা নয়, স্বয়ং সম্রাট ঔরঙ্গজেব তাকে, এই স্বয়ং সম্রাট আমাকে শাহ আলম টু তাকে দিয়েছে, মোগল বাদশাহ তাকে দিয়েছে। এবং এরপরে যখন মিস্টার এলিস, এই এলিস সাহেবের কুটির দখল করলেন, সেই কুটির দখল করতে গিয়ে উনি বেনামে সম্পত্তি করেছেন, অত্যাচার করেছেন, সে জ্বালিয়ে দিলেন তার কুটির। এইবার কি হলো, ইংরেজরা প্রমাদ গুনলো এবং ইংরেজরা যুদ্ধ শুরু করলো। পর 6টা যুদ্ধ হলো 1763 সালে। কি কি যুদ্ধ হলো, একটা মুর্শিদাবাদের যুদ্ধ, একটা সুটির যুদ্ধ, একটা হচ্ছে মুঙ্গেরের যুদ্ধ, ঠিক আছে, কাটোয়ার যুদ্ধ, গিরিয়ার যুদ্ধ, উদয়নালার যুদ্ধ, টোটাল 6টা যুদ্ধ। 6টা যুদ্ধে মীর কাসিম কিন্তু গোহারা হেরে গেলেন। হেরে গিয়ে উনি সুজাউদ্দৌল্লার কাছে চলে গেলেন অযোধ্যার সুজাউদ্দৌল্লার কাছে একটা আর্মি তৈরি করলেন এবং জোট বাঁধলেন শাহ আলম টু এর সঙ্গে করে। 1764 সালে যখন বক্সারের প্রান্তরে মিলিত হলেন, বক্সারের প্রান্তরে যুদ্ধ করলেন, সেই যুদ্ধটা কিন্তু এই 3জন মিলিত বাহিনী হেরে গেল ব্রিটিশ সেনাপতি হেক্টর মুন্ডোর কাছে, ঠিক আছে। তখন মির্জাফর, এই মীর কাসিম আমাদের আবার পালিয়ে গেল কোথায়, সেখানে মুঙ্গেরের পথে পালিয়ে গেল, ঠিক আছে। রোহিলকন্ডে পালিয়ে গেল হচ্ছে আমাদের এই ভদ্রলোক সুজাউদ্দৌল্লা, এবং শাহ আলম টু ইংরেজদের কাছে বর্ষতা স্বীকার করলো। এবার মুঙ্গেরের পথে ভিক্ষা করতে করতেই মীর কাসিম মারা গেল এবং ইংরেজরা আবার কাকে বসালো, হচ্ছে মির্জাফরকে, ঠিক আছে। 1763 সালে মির্জাফরকে বসিয়েই রেখেছিল। আর যখন যুদ্ধ হলো তখন কিন্তু মীর কাসিম আর নবাব ছিল না, নবাব মির্জাফরই ছিল। 1763 থেকে 65, 2 বছরের জন্য থাকলো কে, আমাদের এই ভদ্রলোক, যার নাম হচ্ছে মির্জাফর। এবং মির্জাফর এরপরে কি হলো, মির্জাফর 1765 সালে কুষ্ঠ হয়ে মারা গেল, ঠিক। এদিকে 1765 সালেই রবার্ট ক্লাইভ আমাদের এলাহাবাদের প্রথম সন্ধি আর দ্বিতীয় সন্ধি করলো। এলাহাবাদের প্রথম সন্ধি করলো কার সঙ্গে, প্রথম সন্ধি করলো আমাদের এই ভদ্রলোক, যার নাম হচ্ছে সুজাউদ্দৌল্লা, এবং তার কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা নিল, বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ, এবং কারার এলাহাবাদ অঞ্চলে রেভিনিউ নিয়ে নিল, ঠিক আছে। এবং তাকে, ঠিক আছে, তার সঙ্গে একটা চুক্তি শেষ হলো। এবার দ্বিতীয় চুক্তিটা হচ্ছে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি, এখানেই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করতে শুরু করলো, সেটা হচ্ছে আমাদের কি বলবো, কোম্পানির দেওয়ানি লাভ। রবার্ট ক্লাইভ শাহ আলম টু এর কাছ থেকে কি করলো, বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানিটা নিয়ে নিল, ঠিক আছে। এবং শাহ আলম টু পুরোপুরি একটা ওই কি বলবো, এখন নখদন্তহীন বাঘে পরিণত হলো। নখদন্তহীন বাঘ মানে যে তার আর সভরেন পাওয়ারটাই চলে গেল। তাহলে যার শেষ সভরেন মানে সার্বভৌম মোগল সম্রাট ছিলেন শাহ আলম টু, তার সময় এটা চলে গেল। এবার যেটা দেখা গেল সেটা হচ্ছে সুজাউদ্দৌল্লা কোম্পানির আশ্রিত হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এদিকে ক্লাইভ জাকিয়ে বসলো,
1765 সালে নজমউদ্দৌলাকে বসানো হলো এবং নজমউদ্দৌলা এই সময় তার উপরে নিয়োগ প্রয়োগ করলো যে নীতিটা, যাকে বলে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা। এখানে কি হলো, নবাব হলো ক্ষমতাহীন দায়িত্ব, ঠিক আছে, আর ব্রিটিশরা হলো দায়িত্বহীন ক্ষমতা, দুজন দুটো রোল প্লে করলো। এটাকে মাস্ট সিস্টেম বা মুখোশের রাজনীতি বলা হয় বা দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তাহলে বাংলার রাজনীতিতে এটা হচ্ছে একটা চরমতম আঘাত, এবং এই নীতি 1772 সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়েছিল কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে ব্যক্তিগত ব্যবসা বেড়ে গেল ইংরেজদের, এবং ক্লাইভেরা প্রচুর টাকা লুট করলো, এবং এইখান থেকে বলা হয় পলাশির লুণ্ঠন শুরু হলো। আর বক্সারের যুদ্ধে যখন হেরে গেল তখন সেটা ছিল একটা আমাদের মীমাংসাত্মক যুদ্ধ, কারণ ইংরেজরা এটা বুঝতে পারলো যে আগে আমরা বাংলার নবাবকে হারিয়েছি, কিন্তু এবার আমরা অযোধ্যার নবাব, মোগল সম্রাট এবং ফরমার বাংলার নবাবকে হারিয়েছি, তাহলে আমরা এবার গোটা ভারতবর্ষ জয় করতে পারি। এবার দেখো, পলাশির যুদ্ধের সময় একটা কথা বলেছিল স্যার যদুনাথ সরকার, এরপর থেকেই মধ্যযুগের অবসান হলো এবং আধুনিক যুগের সূচনা হলো, এই একটা কথা আছে, অথবা এরপর থেকেই শুরু হলো রেনেসা যুগের, এরকম কথা উনি বলেছেন। আর আমাদের পার্সিভাল স্পিয়ার একটা সুন্দর কথা বলেছিল, কি বলেছিল না, ভিনসেন্ট স্মিথ একটা কথা বলেছিল যে আমাদের এই পলাশির যুদ্ধটা কতগুলো কামানের খেলা ছিল, আর তোমার বক্সারের যুদ্ধটা কি ছিল? প্রকৃত যুদ্ধ। ঠিক কথা। তাহলে ব্রিটিশরা পাওয়ারে এসে গেল এই যুদ্ধের মাধ্যমে, এবং পুরোপুরি ঘটনাটা আমি এখানে বলে দিলাম, ঠিক আছে। সেই ঘটনাটা এখানেই দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। এই যে আমি 15 মাস রাজত্ব করেন যেমন বলেছিলাম, মির্জা মোহাম্মদ হায়বার জং বাহাদুর, আর হলে আলীবর্দী হলে মির্জা মোহাম্মদ আলী, ঠিক আছে। লুৎফান্নিসা বেগম, জৈনুদ্দিন আহমেদের সব বলেছি, নায়েব নাজিম ছিলেন, সবই বলা আছে। এই যে হোসেন কুলি খান, ইনি হচ্ছেন ঘসেরি বেগমের সব ঢাকার নবাবের দায়িত্ব নিতেন, ঠিক আছে। মতিঝিল প্রাসাদ বলেছিলাম, আর ওনার হাজবেন্ড ছিল নওয়াজিস মোহাম্মদ। এর মধ্যে বলেছিলাম এই যে মুনিরা বেগম, আলিবর্দীন মধ্যম কন্যা মুনিরা বেগমের ছেলে ছিল শওকত জং, প্রচন্ড ঝামেলা করেছিল আমাদের সিরাজের সঙ্গে, বলেছি আমি ঘটনাটা। কৃষ্ণদাস রাজবল্লভের ছেলে ড্রেকের ব্যাপার, দুর্গ নির্মাণ, এগুলো সব পরপর এই অর্ডারই বলে দিয়েছিলাম আমি, এগুলো দেখবে, ঠিক আছে। দস্তকের অপব্যবহার ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিরাজের অহমিকাই নাকি যুদ্ধের কারণ একেবারেই নয়। যে দুর্গটা দখল করেছিল ফোর্ট উইলিয়াম দুর্গ 1756, কাশিম বাজার দখল করেন 56। মণিহারির যুদ্ধে পূর্ণিয়ার শাসক শওকত জংকে পরাজিত নিহত করেন, সম্পর্কে ছিল মাস্তুত দাদা, ঠিক আছে। আলীনগর, মানিক চাঁদ, সব বলেছি এগুলো। অ্যাডমিরাল ওয়াটসন, ঠিক আছে। আলীনগরের সন্ধির ডেট 9 ফেব্রুয়ারি 1757, ক্লাইভের সঙ্গে হয়েছিল, ঠিক আছে। মির্জাফরকে সিংহাসনে বসানোর ষড়যন্ত্র করেন, কারা কারা করেছিল বলেছি, রায়দুল্লভ, রাজবল্লভ, ইয়ার লতিফ, জগৎ শেখ, উমিচার, বলে দেওয়া হয়েছে আমার এগুলো। আর 57 সালের 10ই জুনে যে গোপন চুক্তিটা হয় ওইটাই ফাইনাল হয়, যেটা মির্জাফরের সঙ্গে রবার্ট ক্লাইভ করেছিল, ঠিক আছে। এটাও বলে দিয়েছিলাম, অন্ধকূপ হত্যা, এই ঘরটার মাপটা পরীক্ষায় খুব ভালো করে মনে রাখবে, কতজন মারা গেছিল। আর কে বলেছিল কলকাতায় 65 জনের বেশি ইংরেজ ছিল না? স্যার যদুনাথ সরকার, 60 বা 65 জন ছিল, ঠিক আছে, এটা উনি বলেছিলেন। জ্যামিতি প্রমাণ করেছে পাটিগণিতের অঙ্কটি ভুল। সংখ্যা, জ্যামিতি মানে হচ্ছে পরিমাপ ঘরটা, আর পাটিগণিত মানে সংখ্যা, মানে 146 জন কখনো ওই ঘরে আটে না, বলছে 8 ফুট উঁচু হলেও আটবে না, বইয়ের মতো লোকগুলোকে শুয়ে দিলেও আটবে না, ঠিক আছে। মারা গেছিল যুদ্ধক্ষেত্রে যে বিখ্যাত ব্যক্তি, সেটা হচ্ছে মীর মদন, এটা বলে দিয়েছি আমি। মির্জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ, এরা হচ্ছে সিরাজের সেনাপতি ছিল, কিন্তু এরা বিশ্বাসঘাতকতা করেছিল। পলাশী জায়গাটা কোথায়, যেখানে যুদ্ধটা হয়েছিল? নদিয়া জেলা, খবরদার ওটা কিন্তু মুর্শিদাবাদ করবে না, ঠিক আছে।
এই মোহাম্মদী বেগের জন্য মারা গেছে। এই মধ্যযুগের অবসান, আধুনিক যুগের সূচনা, এটা বলে দিচ্ছি যদুনাথ সরকার। মির্জাফর বলে দিয়েছি, ঠিক আছে। এই 32,34,000 পাউন্ড দিয়েছিল। মেদিনীপুরের শাসনকর্তা রাম সিং, বিহারের দেওয়ান রামনারায়ণ, পূর্ণিয়ার হাজির আলী আর রায়দুল্লভ এরা অপোজ করেছিল মির্জাফরকে, ঠিক আছে। যখন মির্জাফর সরে গিয়ে মীর কাসিমকে জায়গাটা ছেড়ে দিল, নবাব পদটা, এটা কোনো যুদ্ধ হয়নি, রক্তপাত হয়নি, তাই এটা বলা হয় 1760 সালের বিপ্লব বা রক্তপাতহীন বিপ্লব, ঠিক আছে। মীর কাসিম বলেই দিয়েছিলাম, বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম, 3টে জায়গার জমিদারি। এবার দেখো এখানে যে মেজর এলিস কুটির দখল, এলিস সাহেবের কুটির দখল খুব ইম্পর্টেন্ট। মীর কাসিম মুঙ্গেরে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করেন। যুদ্ধটা প্রথম শুরু হয় 63 সালে, সবকটা যুদ্ধই বলে দিয়েছিলাম। কাটোয়া, গিরিয়া, সুটি, উদয়নালা, মুঙ্গের, মুর্শিদাবাদ বলে দিয়েছি। এবার বক্সারের যুদ্ধ, এই যে এখানে মনে রাখবে যেটা হয়েছিল, পরাজিত মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, ত্রিশক্তি জোট। মেজর হেক্টর মুন্ডোর এগেনস্টে ওরা যুদ্ধ করে হেরে গেছিল, ঠিক আছে। এটা মনে রাখবে। বাংলার নবাব ছিলেন মির্জাফর, 63 থেকে 65। সবই বলেছি, বেশ। স্মিথ বলেছিল পলাশিকে একটা কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়, এটা বলে দিয়েছি। আচ্ছা, এইবারে সেকেন্ড শাসনকালে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নজমউদ্দৌলাকে বসানো হয়, আর মির্জাফর মারা যায় কুষ্ঠ রোগে, কুষ্ঠ রোগে মৃত্যু, ঠিক আছে, বেশ। রেজা খাঁ আর সিতাব রায় এরা দুজন, মনে রাখবে রেজা খাঁ হচ্ছে বাংলায় নায়েব নাজিম, আর বিহারের নায়েব নাজিম হচ্ছে সিতাব রায়, এদের দিয়ে সমস্ত রেভিনিউ তুলিয়েছিল, ঠিক আছে। কোম্পানির দেওয়ানি লাভ বলে দিয়েছি আমি। কারার এলাহাবাদ প্রদেশ ছেড়ে দিতে হয়, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি পায়, আর বার্ষিক 53 লক্ষ টাকা ওদের দেওয়া হয়, নবাবকে দেওয়া হয়, ঠিক আছে। এই সময় থেকে শুরু হয় ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতা নির্লজ্জ অধ্যায়, এটা পার্সিভাল স্পিয়ার বলেছিল, হাতের পুতুলে পরিণত হয়, ঠিক আছে। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি পেয়েছিল, এটাকে মাস্কেট সিস্টেম বা মুখোশের রাজনীতি, আর তুলে দিয়েছিল কে? গভর্নর ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। তাহলে আমরা দ্বৈত শাসন ব্যবস্থা এবং শেষ করলাম। ওই একই সঙ্গে আমাদের যেটাকে বলে হচ্ছে বাংলায় আমাদের ব্রিটিশ শক্তির বিস্তারের ইতিহাসটা পুরো শেষ করলাম। এবং দ্বৈত শাসন যখন আমরা পড়ছি, আর তার সঙ্গে সঙ্গে এলাহাবাদের প্রথম সন্ধি আর দ্বিতীয় সন্ধি, এ দুটোও কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে। এবং এর ফলে পুরোপুরি বাংলায় যে আধিপত্যটা বিস্তার করলো এবং নির্লজ্জ শোষণের যুগ শুরু হলো, তার পরবর্তী পর্যায়ে যেটা আমরা পাই সেটা হচ্ছে অর্থনৈতিক ইতিহাসে, বিশেষ করে ড্রেন অফ ওয়েলথ, এবং একই সঙ্গে সম্পদের নির্গমন, এবং একই সঙ্গে আমরা পড়ি তোমার হচ্ছে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন, ঠিক আছে। তাহলে এখানে শেষ করলাম।